প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মেহরান হোসেন 1986 সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2010 সালে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DDV ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি US বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। স্যার, বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে বিয়ের পরবর্তী সময় নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে এই শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে। সেক্ষেত্রে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা কেন গুরুত্বপূর্ণ? বিয়ের আগে বিভিন্ন কারণে বিভিন্ন সেগমেন্টে যদি আমরা বলি স্বাস্থ্য পরীক্ষাটা খুবই প্রয়োজন। বিশেষ করে স্পেসিফিক কিছু টেস্ট আছে, কিছু রক্ত পরীক্ষা আছে যেগুলো আমাদের জানা বা কিছু হিস্ট্রি জানা, এগুলি খুবই দরকার। এটা হচ্ছে কয়েকটা কারণে। দেখেন, কিছু ব্লাড বোর্ন ডিজিজ থাকে যেটা আপনার যদি থেকে থাকে সেটা আপনার পার্টনারের মধ্যে ট্রান্সমিট হতে পারে। এছাড়াও কিছু STI থাকতে পারে যেটাকে আমরা বলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো অনেকে মনে করেন যে এটা মানেই কোনো মেলামেশার কারণেই হয়েছে। সবসময় যে সেটা মেলামেশার কারণে হয় তা না, সেটা সুইয়ের গুতা বা নিডল প্রিক থেকে হতে পারে। এছাড়া কেউ যদি রক্ত দেয় কিংবা রক্ত গ্রহণ করে ব্লাড ট্রান্সফিউশন থেকে হতে পারে। এছাড়া তার বাবা বা তার উত্তরসূরি ছিল সেখান থেকে তার মধ্যে ট্রান্সমিট হতে পারে। এই ধরনের ইত্যাদি অনেক ব্যাপার রয়েছে। তো এগুলি নিয়ে অনেকের অনেক লজ্জাবোধ কাজ করে যে বিয়ের আগে পরীক্ষা করব বা যদি কিছু ধরা পড়ে যায় বা কি পরীক্ষা করবো অনেকে জানে না, অনেক সময় অনেকে প্রতারিত হয়। তো এগুলিতে ব্যাপার আছে। এছাড়াও দেখা যাচ্ছে যে সেক্সুয়াল হেলথ যেটা আছে বা যৌন স্বাস্থ্য যেটাকে আমরা বলে থাকি সেটার জন্য আমাদের হরমোনাল লেভেলগুলো ঠিক আছে কিনা, পুরুষালী হরমোন কিংবা মেয়েদের যে হরমোনগুলো আছে ওগুলি অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে আছে কিনা, এছাড়াও ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যাগুলো আছে কিনা ইত্যাদি আমরা বেশ কিছু সেগমেন্টে জিনিসগুলোকে দেখে থাকার জন্য রোগীদের পরামর্শ দিয়ে থাকি। সাধারণত আসলে কোন বিষয়গুলোর উপর গুরুত্ব বেশি দেওয়া উচিত? দুই ভাগে বলি। একটা বিয়ের পরে শারীরিক সম্পর্কের যে স্বাস্থ্যটাকে আমরা বলি সেক্সুয়াল হেলথ, এটা রিলেটেড কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে যেটার মধ্যে যেমন পুরুষদের আমরা করে থাকি সেরাম টেস্টোস্টেরন, তারপর সেরাম প্রোল্যাকটিন, অথবা অনেক সময় থাইরয়েড যেটা স্টিমুলেটিং হরমোন আছে TSH ওটা করে। অনেক সময় ডায়াবেটিস লেভেলটা যেটা হিমোগ্লোবিন HbA1c যেটা বলি সেটা আমরা দেখে থাকি। এগুলো হচ্ছে তার যৌন স্বাস্থ্যের জন্য। আর যেটা বললাম যে অনেক সময় কিছু ডিজিজ থেকে থাকতে পারে, সেটা হতে পারে হেপাটাইটিস B, ওটার জন্য আমরা HBsAg করে থাকি। অনেক সময় হেপাটাইটিস C, anti-HCV করে থাকি। এছাড়াও তার যদি আগে কোথাও মেলামেশা বা কোনো এক্সপোজার হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আমরা VDRL TPH ইত্যাদি কিছু টেস্ট করে থাকি, বা তার কোনো প্যারাসাইটিক বা ভাইরাল কোনো ডিজিজ আছে কিনা এই জাতীয় জিনিসগুলো আমরা একটু আগে থেকে স্ক্রিনিং করে থাকি। দেখেন, পরে যদি এগুলো ধরা পড়ে তাহলে বেশ কিছু জটিলতা তৈরি হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা সেটি নিয়ে যখন কথা ওঠে তখন নেগেটিভ এক ধরনের সমালোচনার সৃষ্টি হয়। সেটির ক্ষেত্রে আসলে সেই কাউন্সিলিংটি বা সেই পরিবেশটি কিভাবে তৈরি করা যায়? একটা পেশেন্ট আসলো, তাকে যদি আমরা সরাসরি বলি যে আপনার এই পরীক্ষাগুলো করতে হবে বিয়ের আগে, সে কিন্তু হঠাৎ করে ঘাবড়ে যেতে পারে বা হঠাৎ করে সে একটা আনকমফোর্ট ফিল করতে পারে যে আমাকে কেন এগুলি করতে বললো। তো আমরা এই ক্ষেত্রে প্রপার কাউন্সিলিং বা তাকে বোঝানো বা জিনিসটার ডেপথ বোঝানো যে এই কারণে আমার এই জিনিসগুলো দেখা দরকার, তার মতামতটা না, এটা কিন্তু খুবই জরুরি। তারপরে আমরা রোগীর মতামত অনুযায়ী কিংবা তার সামর্থ্য অনুযায়ী এ ধরনের টেস্টগুলো আমরা করে থাকি। স্যার, রক্তের পরীক্ষা, রক্তের মধ্যে আসলে কোন কোন উপাদানগুলো আমরা দেখে থাকি এবং কি জন্য দেখে থাকি? ইউজুয়ালি 4টা জিনিস দেখে থাকি। একটা হচ্ছে সেরাম টেস্টোস্টেরন নামক একটা হরমোন আছে যেটা পুরুষদের পুরুষালী হরমোন যেটাকে আমরা বলি, যে কারণে তার কণ্ঠটা ভারী হয়ে থাকে, যে কারণে তার হাতে বা বুকে লোম হয়, কিংবা যে কারণে তার বিলটা মাসকুলার বিল বা মাংসপেশি বিলটা স্ট্রং হয়, সেটাই টেস্টোস্টেরনের জন্য দেয়। তো সেই লেভেলটা ঠিক আছে কিনা আমরা দেখি। সেটা যদি কম থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে ওরালি বা মুখে খাওয়ার ক্যাপসুল দিয়ে বাড়াতে পারি, কিংবা প্রয়োজন ভেদে আমরা কিন্তু ইনজেকশন দিয়ে থাকি। আর সেকেন্ড আমরা যেটা দেখি হচ্ছে সেরাম প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন হরমোনের লেভেলটা কিন্তু পুরুষের নর্মাল লেভেলের চেয়ে কম থাকলে ভালো। যে ইউনিটি দেখি না কেন সেটা তার বেশি থাকে, সেক্ষেত্রে অ্যান্টি প্রোল্যাকটিন যে ওষুধগুলো আছে সেটা কিন্তু বেশি থাকলে পুরুষের মধ্যে মেয়ালি ভাবগুলো বেশি তৈরি হবে। দেখা যায় তার কণ্ঠস্বরটা চিকন, কিংবা তার স্থূলতা বেশি, কিংবা তার দেখা যাচ্ছে যে দাড়ি হচ্ছে না ঠিক মতো বা হাতে বা বুকে লোম হচ্ছে না, এগুলো দেখা যায়। এছাড়াও প্রয়োজন ভেদে আমরা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড ফাংশন যেটা আছে সেটা দেখে থাকি। আর অনেক ক্ষেত্রে আমরা যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তার 3 মাসের যে রক্তের সুগারের পরিমাণটা বা হিমোগ্লোবিন A1c সেটা আমরা দেখে থাকি। তো বেসিক এই কয়টা পরীক্ষা করি। প্রয়োজন ভেদে আরও অনেক কিছুই দেখা লাগে, কিন্তু বেসিক এই রক্ত স্ক্রিনিং পরীক্ষার জন্য আমরা এই 4
4টা পরীক্ষা করে থাকি। রক্তের পরীক্ষা কোন কোন রোগের জন্য আমরা দেখছি মূলত? ট্রান্সমিশন কিন্তু কয়েকভাবে হতে পারে। ভাইরাল ডিজিজ হতে পারে, প্যারাসাইটিক হতে পারে, একটা হতে পারে ব্যাকটেরিয়াল, একটা হতে পারে ভাইরাল প্যারাসাইটিক। তো ব্যাকটেরিয়াল জন্য যে আমরা যে দেখি ট্রিপোনেমা প্যালিডাম, যে ব্যাকটেরিয়ার জন্য আমরা সিফিলিস যেটাকে বলে থাকি, সেটার জন্য আমরা ভিডিআরএল, টিপিএইচ এই পরীক্ষাটা দেখি রক্ত, যেটা খুবই ইম্পর্টেন্ট। আর তার যদি কোনো ডিসচার্জ বা অন্যরকম কোনো হিস্ট্রি থাকে যে ওখান থেকে কিছু পুরুষাঙ্গ থেকে কিছু নিঃসরণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ইউরিন টেস্ট করে থাকি অথবা পাস কালচার করে থাকি। সেক্ষেত্রে যদি আমরা গনোরিয়া সাসপেক্ট করি যে তার আগে একটা হিস্ট্রি আছে এক্সপোজারে, সেই ক্ষেত্রে আমরা এই টেস্টটা করে থাকি। এছাড়াও ব্লাডে আমরা দেখে থাকি অ্যান্টি এইচসিভি, যে তার হেপাটাইটিস সি রয়েছে কিনা, কিংবা এইচবিএসএ যে তার হেপাটাইটিস বি এর লক্ষণ বা হেপাটাইটিস বি তার রক্তে রয়েছে কিনা। তো আমি এভাবে কাউন্সিলিং করি। অনেকে কিন্তু অনেক সময় যদি আমি ডিরেক্ট পরীক্ষাটা দিয়ে দিই তাহলে কিন্তু অফেন্ডেড ফিল করতে পারে। হ্যাঁ, তো এটা বোঝাতে হবে, দেখেন আপনার যদি কোনো এক্সপোজার বা কোনো মেলামেশার হিস্ট্রি নাও থাকে, তাহলে এটা কিন্তু ব্লাড বোর্নভাবে ছড়াতে পারে। যেমন রক্ত থেকে ছড়াতে পারে। আপনি হয়তো কোনো জায়গায় সেলুনে চুল কাটতে গেলেন, সেখানে খুরের আঘাতে আপনার এখানে হতে পারে যদি সেই খুঁটটা ইনফেক্টেড থাকে, কিংবা আপনি কখনো রক্ত নিলেন, সেই রক্ত নেওয়ার কোনো কারণে ট্রান্সমিটেড থাকে আপনার হেপাটাইটিস বি বা সি এই ধরনের, তখন এটা ধরা পড়বে। এটা তো অফেন্ড হওয়ার কিছু নেই। এটা যদি আমরা আগে থেকে স্টেপস নেই, তাহলে আপনার পার্টনারের জন্য জিনিসটা সেফ, এবং ভবিষ্যতে কিন্তু আপনার সন্তানের মধ্যে যে ট্রান্সমিশনটা হওয়ার সম্ভাবনা থাকে সেটাও কিন্তু কমে যাবে যদি আমরা আগে থেকে জিনিসগুলোকে স্ক্রিনিং করি বা জিনিসগুলো সম্পর্কে সচেতন হই। আর অনেকেই বলে থাকেন যে আমার কোনো ধরনের লক্ষণ বা উপসর্গ নেই, আমি কেন আসলে তাহলে বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করাবো? যদি আমরা হরমোন টেস্টের কথায় আসি, যে তার সেক্সুয়াল ফাংশনটা কীরকম, বা তার লিবিডো বা আর্জ বা ইচ্ছা শক্তিটা কীরকম, বা তার অন্যান্য ফাংশনগুলো কীরকম, তো একবার যদি সে দেখে নেয় জিনিসগুলো, তাহলে কিন্তু সে নিশ্চিত হতে পারবে, 1 নম্বর। আর 2 নম্বর যেটা বললাম, যে হেপাটাইটিস বি বলি, তারপর সিফিলিটিক যে প্রবলেমগুলো, সিফিলিস বলি বা হেপাটাইটিস সি বলি, হ্যাঁ, তো এই জাতীয় জিনিসের কিন্তু প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ থাকে না। একটা হেপাটাইটিস সি যদি কারোর মধ্যে ঢুকে থাকে ব্লাডে, সেটা কিন্তু 10 থেকে 15 বছর পরে অনেক সময় এটা লক্ষণ তৈরি করে। ঠিক তেমনি হেপাটাইটিস বি এর জন্য দেখা যাবে একটা লিভারটা একটা সার্টেন লেভেল পর্যন্ত ড্যামেজ না হওয়া পর্যন্ত আপনি বুঝবেনই না যে আপনার ব্লাডে এটা আছে। আবার অনেক ক্ষেত্রে পেশেন্টের যদি হাই এক্সপোজার হিস্ট্রি থাকে বা কোনো প্রোটেকশন বা ব্যারিয়ার মেথড ছাড়া যদি তার এক্সপোজার হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইচআইভি টেস্টও করে থাকি, এবং সেই এইচআইভি টেস্টটা করার জন্যও কিন্তু আমরা রোগীকে একটা প্রপার কাউন্সিলিং বা তাকে বুঝিয়ে বলি যে দেখেন এই কারণে আপনার এই জিনিসগুলো দরকার। স্যার, হরমোনের যে টেস্টগুলো রয়েছে সেটির উপর আসলে শারীরিক প্রভাব কি কি রয়েছে? পুরুষের যদি টেস্টোস্টেরনের মাত্রাটা কম থাকে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা মাথা থেকে আসি বা মুখ থেকে আসি, তার দাড়ি মোছ হবে না ঠিক মতো, বা যতটুকু যার বয়স অনুযায়ী যতটুকু হওয়া দরকার ততটুকু হবে না। তার কণ্ঠস্বরটা কিন্তু চিকন হবে, ভারী হবে না পুরুষের যেরকম। তার বুকে, হাতে, পিঠে পশম তুলনামূলক কম থাকবে। এছাড়া দেখা যাবে যে তার যে পেক্টোরাল রিজনটা বা বুকে দেখা যাবে যে একটু স্থূলতা আছে বা মেয়েদের মতো আকৃতি বা গড়ন থাকবে যদি টেস্টোস্টেরন কম থাকে। ঠিক তেমনি তার যদি ইচ্ছা শক্তি বা একটা আর্টস থাকে, বা অনেক সময় দেখা যায় সেটা আমরা পরিমাপের জন্য মর্নিং ইরেকশন বা তার সকালে ঘুম থেকে উঠলে উত্তেজনা হচ্ছে কিনা, এই জাতীয় জিনিসগুলো জিজ্ঞেস করে থাকে। ঠিক তেমনি একই রকম অনেকটা সাইন সিনড্রোম থাকে যদি তার প্রোল্যাকটিন বেশি থাকে, হাইপার প্রোল্যাকটিনেমিয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু তার লোম কম থাকবে, কণ্ঠস্বরটা চিকন থাকবে, বা একটু মেয়ালি একটা শারীরিক গঠন তার থাকবে। হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যে আমরা প্রোল্যাকটিনের যে ওষুধগুলো আছে, যেটা প্রোল্যাকটিন হরমোনটাকে কমায়, সেগুলো দিয়ে থাকি। তারপরেও যদি না কমে লেভেলটা, তখন আমরা কিন্তু প্রোল্যাকটিন যেখান থেকে তৈরি হয়, তখন আমরা ওইখানে কোনো প্রবলেম আছে কিনা বা ওইখান থেকে বেশি বেশি প্রোল্যাকটিন তৈরি হচ্ছে কিনা, তখন আমরা ওটাকে এক্সক্লুড করার চেষ্টা করি। স্যার, থাইরয়েড হরমোনের কথা বলছিলেন, সেটির আসলে কি গুরুত্ব বহন করে? থাইরয়েডের ফাংশনটা আমরা বেসিক্যালি দেখি দুটো জিনিসকে দেখার জন্য। একটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম বা তার থাইরয়েডের FT3/4 এর মাত্রাটা বেশি আছে কিনা, অথবা সে হাইপোথাইরয়েড কিনা। তো ইউজুয়ালি দেখা যায় যে হাইপোথাইরয়েড বা থাইরয়েডের মাত্রাটা কম থাকলে সেই ধরনের পেশেন্টদের কিন্তু ওবেসিটি থাকে, এবং সাথে সাথে দেখা যাচ্ছে তার লিবিডো কম, মানে সেক্সুয়াল আর্জ বা ইচ্ছা শক্তিটা কম থাকে, এবং তার সেক্ষেত্রে কিন্তু আমরা হর হামেশাই কিন্তু পেশেন্টের ইরেকটাইল ডিসফাংশন পেয়ে থাকি, যে বিশেষ করে যারা হাইপোথাইরয়েডের পেশেন্ট। তো অনেক সময় হাইপোথাইরয়েডের পেশেন্টরা একটু স্থূলকার হয়, বা তাদের গরম ভালো লাগে না, ঠান্ডা ভালো লাগে, ইত্যাদি ফিজিক্যাল সিমটম বা হিস্ট্রি যেটা আমরা বলতে পারি। কিন্তু আমার মনে হয় এই জিনিসটা একদম সঠিক কিনা বা তার মাত্রাটা কি এরকম আছে, সেটার জন্য কিন্তু আমাদের রক্ত পরীক্ষাটা করাই একদম জরুরি আর কি। স্যার, নারীদের উপর বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষার কি প্রভাব রয়েছে? নারীরাও এখন বিয়ের আগে তার কোনো প্রবলেম আছে কিনা, সে একজন ডক্টরের কাছে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু সে দেখে। দেখেন, নারীদের কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে বা মহিলাদের বিয়ের পরে, সেটা হচ্ছে বাচ্চা ক্যারি করার একটা ব্যাপার থাকে। এই বাচ্চা ক্যারি করার ব্যাপারে কিন্তু তার বেশ কিছু জিনিস আমাদের দেখতে হয়। নাম্বার 1 হচ্ছে যেটা থাইরয়েড ফাংশনটা তার ঠিক আছে কিনা, কিংবা তার স্থূলতা বা ওবেসিটি আছে কিনা, তার ব্লাড সুগারটা যে হিমোগ্লোবিন A1C এটা ঠিক আছে কিনা। আর খুব ইম্পর্টেন্টলি আমরা যেটা করে থাকি আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য লোয়ার অ্যাবডোমেন, সেক্ষেত্রে আমরা খুব কমনলি যেটা দেখে থাকি তার PCOS আছে কিনা বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিনা। এটা কিন্তু আমাদের দেশে অনেক কমন। তার প্রধান কারণ হচ্ছে আমাদের খাবার দাবারের নিয়ম কানুন, আমাদের স্থূলতা, কিংবা আমাদের লাইফস্টাইল, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তো ইত্যাদি বেশ কিছু ফ্যাক্টর বা কারণে কিন্তু এটা খুব বেশি আমরা
দেখে থাকে। তো এই জিনিসগুলো আগে এক্সক্লুড করা দরকার। এছাড়াও মহিলাদের একটা হরমোন প্রোফাইল করার অ্যাডভাইস দিই, তার মধ্যে সেরাম টেস্টোস্টেরন প্রোল্যাক্টিন আমরা পুরুষেরও দেখি মহিলাদেরও দেখি। এটাও আবার পেশেন্টকে বুঝিয়ে বলতে হবে যে দেখেন আপনার টেস্টোস্টেরন পুরুষের বেশি থাকবে, আপনার কম থাকবে। আপনার যদি আবার একটু বেড়ে যায় তাহলে কিন্তু আপনার মধ্যে আবার পুরুষালী জিনিসগুলো প্রকাশিত হবে এবং আপনার প্রোল্যাক্টিন লেভেলটা বেড়ে থাকবে। এছাড়াও ফলিকুল স্টিমুলেটিং হরমোন, যেটা আমাদের মেনস্ট্রুয়েশনের জন্য আমরা জানি যে প্রয়োজন বা পিরিয়ডের সময় যেটা অ্যাক্টিভিটি থাকে, এবং লুটিনাইজিং হরমোন বা LH, এই 4টা জিনিস আমরা মূলত দেখে থাকি। এছাড়াও লক্ষণ ভেদে আরও অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি, যেমন তার যদি সার্ভিক্স বা ওই জাতীয় কোনো লক্ষণ থাকে সেক্ষেত্রে আমরা প্যাপস্মিয়ার জাতীয় পরীক্ষা করে থাকি, তার কোনো ইনফেকশন আছে কিনা, বা তার যদি কোনো ডিসচার্জ থাকে সেটা আমরা পাস কালচার করি ইত্যাদি। তখন পেশেন্টের লক্ষণ ভেদে আমরা বিভিন্ন পরীক্ষা করে থাকি নারীদেরকে। বিয়ের আগে রক্ত পরীক্ষা, এটি নিয়ে নানা ধরনের সচেতনতার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, সেটি আসলে কেন গুরুত্বপূর্ণ? দেখেন, আপনার একটা ছোট্ট পরীক্ষা কিন্তু আপনার যে পরবর্তী প্রজন্ম আছে সেটাকে কিন্তু সেভ করতে পারে যদি আমরা আগে থেকে স্টেপস নিই। আর আমরা জানলাম না, দেখেন তখন আমাদের পরবর্তী প্রজন্ম দেখা যাচ্ছে এটা কঠিন একটা অসুখ হয়ে গেলো, তখন হয়তো আফসোস হবে অনেকে যে না, আমি যদি আগে জিনিসটা বুঝতাম তাহলে তো আমার এরকম হতো না। তো এই জিনিসগুলো মানুষকে বোঝাতে হবে যে এটার কনসিকুয়েন্সেস কি, বা এটা না করলে বা এরকম একটা জিনিস যদি আমরা থেকে থাকে বডিতে, এগুলো কিন্তু সবসময় লক্ষণ থাকে না। আমরা সাধারণত দেখা যায় যে ব্যথা, জ্বলা পোড়া, ডিসচার্জ, রক্ত বের হওয়া, এগুলি না হলে ওটাকে অসুখ মনে করি না, যে কোনো লক্ষণ নেই, এটা আবার কি অসুখ। তো এগুলো বোঝাতে হবে। বেশিরভাগ জিনিস কিন্তু ডরমেন্ট থাকে আমাদের বডিতে। স্যার, বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষার এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। শরীর ফিট রাখতে কোন কোন খাবার আমাদের অনেক বেশি প্রয়োজন, আসুন জেনে নেই। সকালবেলার কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আমাদের শরীর অনেক বেশি ফিট থাকে। একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে পানি। পানি হচ্ছে সারা দিনে আপনি যে পরিমাণ কাজ করবেন বা যে পরিমাণ আপনার পানির দরকার, সেটা হচ্ছে যে আপনার রক্তের সার্কুলেশনটা ঠিক রাখে। সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি আপনার খাওয়া উচিত, কারণ পানি হচ্ছে মেটাবলিজমটা ঠিক রাখে এবং সারা রাতের যে পানি শূন্যতাটা থাকে সেটা অনেকটাই বুস্ট করে, এবং পানি হচ্ছে শরীরের টক্সিক উপাদানগুলো বের করে দেয় এবং মেটাবলিজমটা ক্লিয়ার করে। অনেকেই আছেন যারা হচ্ছে যে কনস্টিপেশনে ভুগছেন, তাদের কিন্তু এই 1 গ্লাস পানি সারাদিনের জন্য অনেক বেশি উপকার করবে। অনেকেই দেখা যায় যে অল্পতেই কাহিল হয়ে যান বা মাথা ব্যথায় ভুগছেন, তারাও কিন্তু হচ্ছে সকালবেলা যদি 1 গ্লাস পানি খেয়ে নেন তাহলে কিন্তু সারা দিনে অনেক বেশি এনার্জেটিক থাকবেন এবং ডিহাইড্রেশন থেকে অনেকটাই মুক্ত থাকবেন। এবার আসি কাঁচা ছোলার কথা। কাঁচা ছোলা হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, এবং যদি আপনি অঙ্কুরিত ছোলা খেতে পারেন, সেটা যদি আদা কুচি বা একটু যদি রসুন কুচি বা কাঁচামরিচ দিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাপিটাইটটা অনেক বেশি গ্রো করবে এবং সারা দিনে আপনি অনেক বেশি ফিট থাকবেন। যারা ওজন বাড়াতে চান তারাও যদি কাঁচা ছোলা সকালবেলার মেনুতে রাখেন তাহলে কিন্তু আপনার ওজনটা ঠিক থাকবে এবং আপনি অনেক বেশি ফিট থাকবেন। এবার আসি খেজুরের কথা। খেজুর হচ্ছে এমন একটি জিনিস যেটা হচ্ছে যে মহিলাদের যেমন আয়রনের অভাব থাকে, তো আপনি যদি সকালের খাবারে একটা খেজুর রাখেন তাহলে কিন্তু আপনার সারাদিনের আয়রনের অভাব একটা খেজুর থেকে আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু ডায়াবেটিস যদি আপনার থাকে তাহলে খেজুরের ব্যাপারে আমি বলবো যে আপনি খেজুরটা শুকনো খেজুর বেছে নেবেন। সেক্ষেত্রে যদি আপনার ডায়াবেটিসের মাত্রা নর্মাল রেঞ্জে থাকে তাহলে আপনি একটা খেজুর খেতে পারবেন, আর যদি ডায়াবেটিস আপনার আনকন্ট্রোল থাকে তাহলে অর্ধেক খেজুর আপনি সকালের খাবারে অন্তর্ভুক্ত করতে পারেন। ওটসে প্রচুর পরিমাণ আয়রন থাকে। ওটস হচ্ছে দ্রবণীয় ফাইবার, এবং ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কোলেস্টেরল, বিশেষ করে ব্যাড কোলেস্টেরলটাকে দূর করে দেয় এবং সারাদিনে আপনাকে অনেক বেশি কর্মক্ষম যোগাবে। মধুর কথা না বললেই নয়, এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, এবং যারা হচ্ছে যে ঘন ঘন ইনফেকশনে ভোগেন তারা সকালবেলায় যদি 1/2 চা চামচ মধু কুসুম গরম পানিতে খান তাহলে কিন্তু আপনারা ঘন ঘন এই যে সর্দি কাশি, এটা থেকেও কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন। সারাদিনের ফিটনেসের জন্য আরেকটি খাবার হচ্ছে ডার্ক চকলেট। ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে আয়রন আছে। যাদের কোলেস্টেরলের সমস্যা আছে বা যাদের আয়রনের সমস্যা আছে তারা যদি ডার্ক চকলেট খেয়ে থাকেন সকালবেলা তাহলে কিন্তু হচ্ছে যে আপনারা কিন্তু অনেক বেশি ফিট থাকবেন এবং আপনাদের ডোপামিন যেটা হচ্ছে যে ভালো হরমোন সিক্রেশন করে, তো মুডটা অনেক বেশি ভালো থাকবে। সেদ্ধ ডিম কিন্তু হচ্ছে খুবই একটি সুপার ফুড। সকালের খাবারে সেদ্ধ ডিমের তুলনা নেই। যাদের চোখের সমস্যা আছে, চোখের ছানি পড়ার রোধ করে সেদ্ধ ডিম।
এতে আছে সালফার, সালফার, কলিন এবং হচ্ছে যে পরিমাণ ভিটামিন থাকে বা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা হচ্ছে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং অন্য সব রোগের থেকে আপনাকে মুক্ত রাখবে। ডার্ক চকলেটের সাথে আপনি যদি কাঠবাদাম খেতে পারেন, কাঠবাদাম হচ্ছে ভিটামিন ই আছে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। সকালবেলার খাবারে 2টো কাঠবাদাম আপনাকে হার্টের এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেবে এবং আপনাকে রাখবে স্বতঃস্ফূর্ত। আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে সকালবেলার খাবারে যদি আপনি চিয়া সিড যোগ করেন, চিয়া সিড আছে প্রোটিন সমৃদ্ধ একটি খাবার এবং আপনার এই খাবারটি চিয়া সিড 1 গ্লাস পানির মধ্যে 1 চা চামচ চিয়া সিড দেবেন এবং একটু লেবুর রস দিয়ে যদি কুসুম গরম পানিতে খেতে পারেন তাহলে আপনাকে সারাক্ষণই একটা ফিটনেস, সুন্দর একটা ফিটনেস বজায় থাকবে আপনার এবং আপনি অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে যাচ্ছেন এবং ওজন কমাতেও কিন্তু এই খাবারটির কোনো জুড়ি নেই। আমরা আসলে অনেকের ক্ষেত্রে বলতে শুনেছি যে বিয়ের আগে রক্ত পরীক্ষা, বিশেষত হচ্ছে রক্তের গ্রুপ পরীক্ষা, সেটি কেন গুরুত্বপূর্ণ? এই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের বাচ্চা কাচ্চার জন্য, যে পরবর্তী প্রজন্ম, যে দেখেন হাজব্যান্ড বা ওয়াইফের কারো যদি ধরেন একজনের এ পজিটিভ রক্ত, একজনের এ নেগেটিভ, কিংবা মহিলার যদি এ নেগেটিভ হয়, পুরুষের এ পজিটিভ, তো পজিটিভ নেগেটিভের কারণে যদি দুজনের নেগেটিভ হয় তাহলে কিন্তু প্রবলেম নেই, আবার দুজনের যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু প্রবলেম নাই। কিন্তু পজিটিভ নেগেটিভ হলে দেখা যাচ্ছে যে বাচ্চার একটা জটিল সমস্যা তৈরি হতে পারে এবং সেটা মায়ের জন্য কিন্তু অনেক রিস্ক, যেটাকে আমরা বলে থাকি ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের রক্তের গ্রুপটা জেনে থাকি, ধরেন একজনের পজিটিভ এবং নেগেটিভ, সেই ক্ষেত্রে আমরা বাচ্চা নেওয়ার সময় কিংবা বাচ্চা যখন ডেলিভারি হবে সেই সময় আমরা পর্যাপ্ত রক্ত ব্লাড ব্যাংকের জন্য রিজার্ভ রাখলাম বা ওই রক্তের রিকুইজিশন দিয়ে আমরা রেডি প্রিপেয়ার থাকলাম যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় তাহলে যাতে আমরা ওই ক্ষেত্রে ওটাকে ট্যাকল করতে পারি। কারণ দেখা যাচ্ছে আমাদের মানব জাতির মধ্যে কিন্তু পজিটিভের তুলনায় নেগেটিভ যে রক্তগুলোকে আমরা বলি এ নেগেটিভ, ও নেগেটিভ, এ বি নেগেটিভ, এটার পরিমাণ অনেক কম, রেশিওটা অনেক কম। দেখা যাচ্ছে প্রতি 100 জনে 98 জনেরই পজিটিভ রক্ত থাকে, এ পজিটিভ বা বি পজিটিভ, আর 2 জনের হয়তো শতকরা দেখা যাচ্ছে এ নেগেটিভ বা এ বি নেগেটিভ বা ও নেগেটিভ এগুলো থাকে। তো এটা যদি আমরা আগে থেকে জানি, কিন্তু ওই সময় জানলে কিন্তু জিনিসটাকে আসলে খুব বেশি কিছু করা যায় না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। শীত তাদের জন্য আনন্দের যাদের লাংস বা ফুসফুস ভালো আছে, আর যাদের শ্বাসকষ্ট আছে, অ্যাজমা আছে, সিওপিডি আছে, তাদের জন্য শীতটা একটা মহা আতঙ্কের ব্যাপার। তারা খুবই কষ্ট পায়। আসলে শীতের সঙ্গে শ্বাসকষ্টের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। কারণ 1 নম্বর হচ্ছে যে শীতে দেখা যায় যে ফুসফুসের শ্বাসনালীগুলো একদম শুষ্ক থাকে এবং তারা তো বিভিন্ন ধরনের ঠান্ডাটাও কিন্তু একটা অ্যালার্জির হিসেবে কাজ করে। যদি হাঁপানির কথাই বলি, ফুসফুসের হাঁপানি, তো হাঁপানি যে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যাচ্ছে, এখানে কিন্তু লাংস বা প্যারেনকাইমা যেটা ফুসফুসের অবকাঠামো, সেটা কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। অনেক কারণে, অ্যালার্জির কারণে হোক বা অ্যালার্জি ছাড়াও হোক, শ্বাসনালীগুলো সরু হয়ে যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।